সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে আছে আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নেই টেলিটক সংবাদ শিরোনামগুলো। ইউএনওকে হাজতে পাঠানো বিচারককে বদলির প্রস্তাব অপরাধ হয়ে থাকলেও জামিনযোগ্য ছিল বললেন আইনমন্ত্রী। শাহবাগে কলেজ ছাত্র আহত হওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর দুঃখ প্রকাশ, পুলিশের দায় যুক্ত ব্যবস্থার আশ্বাস। জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রীর 23 দফার নির্দেশনা, দুর্নীতি ও জঙ্গিবাদ নির্মূলে সচেতনতা গড়ে তোলার আহ্বান। কক্সবাজার ও রামুতে পাহাড় ধসে 2 শিশুসহ 4 জনের মৃত্যু, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভূমিধসের আশঙ্কায় সতর্কতা। এবং ময়মনসিংহ থেকে শুরু হলো ভোটার তালিকা হালনাগাদ, প্রচারের অভাবে শহরের মানুষই জানত না ইসির কার্যক্রম। প্রিয় দর্শক, এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে যুক্তরাষ্ট্রে কমিক কনের খবর। আমরা আনোয়ার ইস্পাত, দৃঢ়তার ইস্পাত ইনসাইড। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। বরগুনার ইউএনও গাজী তারিক সালমানকে হাজতে পাঠানো বিচারক মোহাম্মদ আলী হোসেনের বদলির সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী জানিয়েছেন সুপ্রিম কোর্টের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। ঘটনা তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। রাহুল রায়ের রিপোর্ট। বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে ছাপানোর মামলায় বরগুনার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারেক সালমানের হাজতবাসের ঘটনার পর থেকেই নানা মহল এর প্রতিবাদ জানাতে থাকে। ওই ঘটনায় বরিশাল এবং বরগুনার জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী জানান, এবার বিচারকের বদলি চাচ্ছেন তারা। যদি কোনো অপরাধ হয়ে থাকতো তাহলেও এটা জামিনযোগ্য অপরাধ ছিল। যে আমরা যখন দেখলাম যে সেখানে একটা এই জামিন দেওয়ার ব্যাপারে একটা অহেতুক এবং আমি বলবো আননেসেসারি একটা কনফিউশন ক্রিয়েট করা হয়েছিল, সেই জন্য আমরা মনে করেছি যে সেইখানের যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছেন তাকে সেখান থেকে সরিয়ে আনলেই তার আপনার বিচার বিভাগের সম্মান বাড়বে। সেই কারণে আমরা তাকে ওখান থেকে বদলি করার জন্য সুপারিশ করেছি মাননীয় সুপ্রিম কোর্টের কাছে। তথ্য প্রযুক্তির 57 ধারা নিয়ে যে বিতর্ক চলছে তা নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। এই অপরাধটা কিন্তু শুধু সাংবাদিকদের বিরুদ্ধে না, যারাই অপরাধ করবেন তাদেরকেই এইটার আওতায় আনা হবে। কিন্তু যেটা আমরা করব সেটা হচ্ছে এই অপরাধটা পরিষ্কার করব, এই অপরাধের যে অপরাধটা কি আসলে সেটার ক্ল্যারিটি থাকবে, এবং আমরা যেটা চিন্তা ভাবনা করছি যে এটার পানিশমেন্ট সম্বন্ধেও আমাদের একটা বক্তব্য থাকবে, যেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আপনারা দেখতে পাবেন। আইনমন্ত্রী বলেছেন, যে আইনই করা হোক জনগণের কল্যাণের জন্যই করা হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। শাহবাগে পুলিশের অ্যাকশনে কলেজ ছাত্র সিদ্দিকুর আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, সিদ্দিকুরের চিকিৎসার ভার সরকার নিয়েছে। এ ঘটনায় পুলিশের দায় প্রমাণিত হলে জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। পুলিশের গঠন করা কমিটির রিপোর্ট সন্তোষজনক না হলে আরেকটি কমিটি গঠন করার কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের মানুষের কল্যাণে দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী 23 দফা নির্দেশনা দিয়ে জঙ্গিবাদ নির্মূল এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সতর্ক ও কঠোর হতেও বলেছেন। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নিয়ে এই সম্মেলন যেমন উন্নয়নের রূপরেখা দেয়, তেমনি প্রেরণা দেয় উদ্ভাবনী শক্তি নিয়ে সমস্যা দূর করে সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার। জেলা প্রশাসকরাই মূলত কেন্দ্রের সঙ্গে তৃণমূলের সেতুবন্ধের কাজ করে। জেলা প্রশাসক সম্মেলন 2017-এর উদ্বোধনীতে সেই বন্ধনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান
জেলা প্রশাসকরা। জেলা ব্র্যান্ডিং কার্যক্রমকে গতিশীল করতে প্রধানমন্ত্রীও তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে 23 দফা নির্দেশনা দেন, যেখানে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে জনগণকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার নির্দেশনা তো রয়েছে নতুন কর্মসংস্থান সৃষ্টি, শিল্প বিকাশের উদ্যোগ, মামলা জট কমানো, নারী শিক্ষা ও ঝরে পড়া কমানো সহ উন্নয়ন প্রকল্পগুলো ঠিকভাবে বাস্তবায়ন করা। যারা কাজ করবেন তারা দেশের মানুষের জন্য আন্তরিকতার সাথে কাজ করবেন, সেটাই যেন মানুষের ভাগ্য করা, এটাই যেন সকলের লক্ষ্য হয়। যে করাপশন দূর করতে হবে যেভাবে হোক, কারণ কোনো কাজ করতে গেলে সেখানে যদি করাপশন হয় আর সেটুকু যদি খেয়ে ফেলে তাহলে তো আমার উন্নয়নের ছোঁয়াটা গ্রাম বাংলায় বা কোথাও লাগবে না। কাজে এ ব্যাপারে আপনাদেরকে জনসচেতনতাও সৃষ্টি করতে হবে এবং নিজেদেরকে এ ব্যাপারে কঠোর অবস্থানে থাকতে হবে। সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যাতে কোনোভাবে হয়রানি বা বঞ্চনার শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিভিন্ন জেলার নেওয়া উদ্ভাবনী কাজগুলোর প্রশংসা করে সরকারি ভূমি রক্ষা, ভেজাল রোধ এবং মাদকের ব্যবহার বন্ধ করতে বলেন শেখ হাসিনা। জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা দূর করে সমাজ জীবনের সর্বক্ষেত্রে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে আরো সতর্কতার সঙ্গে এবং কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, গ্রামের মুরব্বী, স্থানীয় ব্যবসায়ী, নারী সংগঠক, আনসার বিজিবি, গ্রাম পুলিশ, এনজিও কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশা সকলকে এক করে সম্পৃক্ত করতে হবে, যাতে করে একটা জনসচেতনতা গড়ে ওঠে। তারও শিল্প অঞ্চলে শান্তি রক্ষা, পণ্য পরিবহন ও আমদানি রপ্তানি নির্বিঘ্ন করা এবং পেশি শক্তি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস নির্মূল করতে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী কৃষি উপাদানের সরবরাহ নিশ্চিত করে পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থাপনাকে জনপ্রিয় করার উদ্যোগ নিতে বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন যেহেতু তৃণমূলের হাতেই, তাই জেলা প্রশাসনই পারে সবকিছু বদলে দিতে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। কক্সবাজার শহর ও রামুতে পাহাড় ধসে 2 শিশুসহ 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 4 জন। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাসে আবারও পাহাড় ধসের আশঙ্কা করছে স্থানীয় আবহাওয়া অফিস। সরওয়ার আজম মানিকের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রয়েছে ইলিয়াস কমলের রিপোর্ট। রাত 3টার দিকে রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের চিন্দা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এই সময় একই পরিবারের 2 শিশু পাহাড় চাপা পড়ে, ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মাটি চাপা পড়া অবস্থায় 2 শিশুর বাবা জিয়াউর রহমান ও মা আনারকলিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। আমরা দেখতে পাই মানে অর্ধেক অবস্থায় 3 জন ওখানে মৃত্যু ছিল। একজন অলরেডি একটা চেহারাটা দেখা গিয়েছিল, আর কিছু দেখা যায়নি। পরে আমরা সবাই যে যা পারি কোদাল, খন্তা, এরপরে সাবাল, এগুলা নিয়ে আমরা উদ্ধার কাজে নিয়োজিত। ভোর রাতের দিকে কক্সবাজারের লাইট হাউস এলাকায় পাহাড় ধসে একজনের মৃত্যু হয়। এই সময় আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয় আরও একজন। আর ইতিমধ্যে আমাদের একটা টিম এখানে পাঠাইছি। এখানে লাইট হাউসের নিচে এখানে যে পাহাড় ধস হয়েছে, এখানে 2 জন, একজন প্রথমে মারা গেছিল, পরে ইতিমধ্যে রিসেন্টলি একজন মারা গেল। সোমবার দুপুর থেকে কক্সবাজারে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আগামী 24 ঘন্টায় আবারও পাহাড় ধসের আশঙ্কা করছে স্থানীয় আবহাওয়া অফিস। ইলিয়াস কমল, চ্যানেল আই। মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিতে চট্টগ্রাম ও সিলেট বিভাগে পাহাড় ধসের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। দেশের 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। টানা বৃষ্টিতে রাঙামাটি ও বান্দরবানে আবারও পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে মৌসুমী সুলতানার রিপোর্ট। আবহাওয়া অফিস বলছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টিতে চট্টগ্রাম ও সিলেট বিভাগে পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে সতর্কবার্তায়। সেই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। রাঙামাটিতে আবারও টানা বৃষ্টিতে আতঙ্ক সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে শহরে মাইকিং করা হচ্ছে। ইতিমধ্যেই অনেকেই আশ্রয় কেন্দ্রগুলোতে চলে গেছেন।
আমাদের জীবন রক্ষা করার মতন ঠাইকুর নাই, করবার কিছু নাই। আমরা এখন অস্থায়ী, আমরা অসহায় হয়ে এখন আশ্রয় কেন্দ্র আছি। জেলা পরিষদের কার্যালয় থেকে মাইকিং করে নিয়ে ঘুরছি, খানা দানা আশ্রয় কেন্দ্রে এখন আমরা আছি। জেলা প্রশাসক এবং পৌরসভার পক্ষ থেকে আমরা এই আশ্রয়হীন মানুষদেরকে খাওয়া দাওয়া, চিকিৎসা সবকিছু ব্যবস্থা করতেছি। ভারী বর্ষণের একটা সতর্কতা সংকেত পেয়েছি, তো আমরা গতকাল থেকে আমরা মাইকে এবং মসজিদের থেকে তথ্য বিভাগের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাচ্ছি। যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তারা যেন আমাদের স্থাপিত আশ্রয় কেন্দ্রে চলে আসে কিংবা নিরাপদ জায়গায় সরে আসে। গত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তা ভেঙে রাঙামাটি খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রবল বৃষ্টিতে কাপ্তাই লেকে পানি বেড়ে যাওয়ায় জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি গেট খুলে দেওয়া হয়েছে। বান্দরবানের সাথেও চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, রাঙামাটি সহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বান্দরবান রাঙামাটি সড়কের পুলপাড়া বেলি ব্রিজ বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অবিরাম বৃষ্টিতে বান্দরবান জেলা সদর এবং লামা উপজেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এদিকে বৃষ্টিতে বান্দরবানের সাঙ্গু ও মাতামহুরী নদীর পানি বেড়েছে। ভারী বৃষ্টিতে বান্দরবানের পাহাড় ধসে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির শঙ্কা বাড়ছে। পাহাড় ধসের ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং করা হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। মৌসুমী সুলতানা, চ্যানেল আই। টানা 3 দিনের বৃষ্টিতে বিপর্যস্ত নগরবাসী। যানজট আর জলজটের সঙ্গে রাস্তা খোঁড়াখুঁড়িতে দৈনন্দিন কাজে চলাচলে কঠিন সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এদিকে বুধবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শাকির আদনানের রিপোর্ট। কয়েকদিনের ভারী বর্ষণে রাজধানীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অফিসগামী মানুষ আর শিক্ষার্থীরা নির্দিষ্ট সময় তাদের গন্তব্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। অনেক কাদা, প্রতিদিনই এরকম কষ্ট। ভার্সিটিতে ক্লাস করতে আসি, অনেক বেশি কষ্ট হয়। এখান থেকে এই পর্যন্ত যেতে যে টাইম লাগে, মানে অনেক টাইম লস হয়। ভাড়াও যেমন গুনতে হচ্ছে, তেমন কষ্ট হচ্ছে প্রচুর পরিমাণে। ভাড়া বেশি লাগলে কষ্টটা এখানে কাটছে। বৃষ্টির কারণে যানজট প্রধান সড়ক থেকে গিয়ে অলিগলি পর্যন্ত ঠেকেছে। রাস্তা চলা তো কষ্টই। কয়েক দফা যানবাহন পরিবর্তন করেও সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারেননি এই দুজন। নতুন বাজার থেকে গাড়ি ওঠার পর হাতির ঝিলে আসার পরে গাড়ি চেঞ্জ, এখান থেকে আবার রামপুরা ব্রিজ থেকে রিক্সা নিয়েছি কাকরাইল মোড়ে থেকে আবার আরেক রিক্সা নিয়ে যাইতে হবে আপনার বংশাল। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। গাড়িতে চলা, রিক্সা চলা তো খুব রিস্ক, গাড়ি উল্টা যেতে পারে, যে গর্ত পড়ে গেছে। এই গাড়ি চালক বললেন, বৃষ্টিতে যানজট হওয়ায় মালিকের জমার টাকা ওঠানোই কঠিন হয়ে পড়েছে। সারাদিনে 2 ট্রিপ সকাল থেকে, এই অবস্থায় প্রতিদিনে 2 ট্রিপের বেশি হয় না। আবহাওয়া অফিস বলছে, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল 10টা থেকে আগামীকাল সকাল 10টা পর্যন্ত মোট 24 ঘন্টা পূর্বাভাসে বলা হয়েছে যে বাংলাদেশে 8টা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আমরা আশা করছি 26 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমে আসবে সারা দেশে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে শুরু হলো ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। প্রধান নির্বাচন কমিশনার ময়মনসিংহে এর উদ্বোধন করলেও কোনো প্রচারণা না থাকায় শহরের মানুষ জানেই না হালনাগাদের খবর। শেখ মহিউদ্দিনকে সঙ্গে নিয়ে তারকুল ইসলামের ভিডিও চিত্রে সময় ইসলামের রিপোর্ট। শহরের চরপাড়া, গাঙ্গিনারপাড় ও মৃত্যুঞ্জয় স্কুল অঞ্চলের বাসিন্দারা কিংবা নগরের মসজিদ মাদ্রাসায় কেউই ভোটার তালিকা হালনাগাদের খবর জানেন না। মাইকিং, লিফলেট ও মসজিদে খুতবায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের খবর প্রচার হওয়ার কথা থাকলেও সেই সব প্রচারণার বিন্দুমাত্র তাদের কাছে পৌঁছেনি বলে অভিযোগ ময়মনসিংহবাসীর। প্রচারণা না বাড়ালে অনেকেই নতুন ভোটার হতে পারবেন না বলে আশঙ্কা তাদের। না, আমি শুনিনি। প্রচারণা এখন পর্যন্ত আমার কানে আসেনি। অন্যান্যরা কানে আসছে কিছু আমি বলতে পারবো না। ভোটার হওয়ার জন্য আমাদেরকে কেউ কিছু বলে নাই। আমাকে যদি নাই জানি আমি, তাহলে আমি কিভাবে ভোটার হব? এমন অবস্থায় এই শহরেই কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। জানালেন, নির্ভুল ভোটার তালিকায় সুষ্ঠু নির্বাচনের একমাত্র আমানত। দৃঢ়তার সাথে বলতে চাই যে যত নির্বাচন আমাদের হবে, আমাদের নির্বাচনের গণতান্ত্রিক পন্থায় যে আইন বিধি বিধান আমাদের হাতে তুলে দেওয়া আছে, সেই বিধি বিধান এবং
আইনের আলোকে আমরা নির্বাচন অনুষ্ঠান করব, কারো সাথে কখনো কোনোভাবে আপোষ করব না। জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে প্রয়োজনে ১৯৯১ সালের বিশেষ বিধান আইন ফিরিয়ে আনার কথাও বলেছে নির্বাচন কমিশন। বর্তমানে দেশে ভোটার ১০,১৯,০০,০০০। হালনাগাদ কার্যক্রমে আরও ৩৫ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত হবে বলে মনে করছে নির্বাচন কমিশন। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার সঙ্গে সঙ্গে সব মহলে শুরু হয়ে গেছে ভোট বসন্তের গুঞ্জন। আর এই নির্বাচনী গুঞ্জনকে উৎসবে পরিণত করার সবচেয়ে বড় আমানত হচ্ছে নির্ভুল ভোটার তালিকা। নির্বাচন কমিশন বলছে ভোটারদের অংশগ্রহণ এবং সব দলকে নিয়ে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন করাই হচ্ছে বর্তমান ইসির একমাত্র লক্ষ্য। ময়মনসিংহ থেকে সোমা ইসলাম, চ্যানেল আই। সর্বোচ্চ আদালতের আদেশের পর সিটিসেলের সংযোগ চালু করার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান। তবে সংযোগ চালুর পাশাপাশি চলমান বকেয়া পরিশোধ করার নির্দেশও দিয়েছেন আপিল বিভাগ। এ ব্যাপারে প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে বলেছেন, দেশ এবং দেশীয় প্রতিষ্ঠানের কর্মচারীদের কথা বিবেচনায় নিয়ে দুর্বল প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার দায়িত্ব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের। মাজহারুল হক মান্নার রিপোর্ট। আপিল বিভাগের নির্দেশে গত বছরের 17 নভেম্বর বিটিআরসিকে 100 কোটি টাকা পরিশোধ করেছে সিটিসেল। পরে চলমান বকেয়া পরিশোধ করতে চলতি বছরের 26 এপ্রিল বিটিআরসিকে নোটিশ দিলে সিটিসেল তার জবাব দেয়। কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় 11 জন লাইসেন্স বাতিল করে তরঙ্গ বিচ্ছিন্ন করে দেয় বিটিআরসি। এই পদক্ষেপকে আদালত অমান্য হয়েছে বলে আপিল বিভাগে আবেদন করে সিটিসেল। শুনানিতে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি শুনানিকালে বলেছিলেন যে সমস্ত প্রতিষ্ঠানগুলো খুবই ডুবে যাওয়ার মতন অবস্থায় দাঁড়িয়েছে সেগুলোকে টেনে তোলার দায়িত্ব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে। এগুলোকে বাঁচিয়ে রাখা প্রয়োজন জনগণের স্বার্থে এবং অনেক কর্মকর্তাদের চাকরি বহাল রাখার স্বার্থে। দুপক্ষের বক্তব্য শোনার পর আদেশ দেন আপিল বিভাগ। আদেশ প্রদান করে যে লাইসেন্সটা ক্যান্সেল করে দিয়েছিল সেটাকে রিকল করা হয় এবং ফ্রিকোয়েন্সি যেটা বন্ধ করে দেওয়া হয়েছিল সেটাকে রেস্টোর করে দেওয়ার জন্য 24 ঘন্টার মধ্যে আদেশ প্রদান করেন এবং তাদের বিলগুলো চলতি বিলগুলো অতি সত্বর এগুলো পরিশোধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশের পরপরই বিটিআরসি চেয়ারম্যানকে অবহিত করেন সংস্থাটির আইনজীবী রেজা ই রাকিব। সিটিসেলের তরঙ্গ চালু করে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে সময় হলো একটি বিরতি নেয়ার।